ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা ইসরাত জাহান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস. Subject name is Investment Banking and Business Finance for the student of MBS program, Department of Finance and Banking, Dhaka Commerce College. যতদিন আমার মনে পড়ে, আমার প্রায় মাস দেড়েক আগে আমাদের কলেজে মাস্টার্স একবার একটা ক্লাস হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত ক্রমে আমি আমার মাস্টার্সের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড বিজনেস ফাইন্যান্স এই সাবজেক্টের 3rd চ্যাপ্টারের উপর একটা ক্লাস দিয়েছিলাম। এরপরে প্রায় মাস দেড়েক হয়ে গেছে আমাদের মাস্টার্সের ক্লাস নিয়ে কোনো সিদ্ধান্ত না হয় আপাতত আমাদের ক্লাস সেখানে স্থগিত ছিল। তো অথরিটির সিদ্ধান্ত ক্রমে পুনরায় আবার আমাদের মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। সেই আলোকে আবার নতুন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যেহেতু লাস্ট ক্লাসে 3 নাম্বার চ্যাপ্টার শেষ করেছিলাম, আজকে আমরা 4 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথা বলতে যাচ্ছি। ঠিক আছে, তো সময় নষ্ট না করে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আশা করছি আমার মাস্টার শ্রেণীর সকল ছাত্রছাত্রী স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এই ক্লাসটি করার জন্য। হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের চ্যাপ্টার 4 নেম ইজ কর্পোরেট ফাইন্যান্স। আপনাদের তো কর্পোরেট ফাইন্যান্স নামে একটা সাবজেক্টই আছে। সো আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন হোয়াট ইজ কর্পোরেট ফাইন্যান্স। তো যেহেতু আপনাদের জানা আছে, তাই আমি নতুন করে বলে আর আপনাদের 40 মিনিটের একটা সেকেন্ডও নষ্ট করতে চাচ্ছি না। এই চ্যাপ্টারে যদিও বলা নাই হোয়াট ইজ কর্পোরেট ফাইন্যান্স, তারপরও আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা এই চ্যাপ্টারের জন্য হোয়াট ইজ কর্পোরেট ফাইন্যান্স এটা মাথায় নিয়ে রাখবেন। ফার্স্ট অফ অল, একটা চ্যাপ্টার স্টার্টিং করার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে ওই চ্যাপ্টার রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখে নিব। এরপর ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা একটু শিখব। এরপর আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথাবার্তা বলবো। যেমন এই চ্যাপ্টারে ম্যাথ আছে, সেটা হচ্ছে মার্জিনের ম্যাথ আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, এই মার্জিনের ম্যাথ আছে, টুকটাক আরো কিছু ম্যাথ আছে। তো আমরা দেখি যে আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো শেষ করে ফেলতে পারি কিনা। খুব স্লো ভাবেও যাব না, খুব স্পিডেও যাব না, মাঝারি গতিতে আমরা আগাবো। আমাদের সিলেবাস মোটামুটি বড়, আশা করছি আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসেন আমরা শুরু করি। তাহলে এই কর্পোরেট ফাইন্যান্স চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ইজ আ ব্রোকার। কোশ্চেন নাম্বার 2, হাউ মেনি টাইপস অফ ব্রোকার অ্যাকাউন্টস এন্ড হোয়াট আর দে। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ আন্ডাররাইটিং। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ সিন্ডিকেশন। Question number 5, what is meant by syndicated financing? Question number 6, what is secondary market? Question number 7, what do you mean by a brokerage firm? Question number 8, discuss the different activities of a broker. Question number 9, why are called the market maker? And the question number 10 and last one, classify margin account. এই 10 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা আমরা একটু ধীরে সুস্থে আগাবো। রিজনটা হচ্ছে এই মার্জিন অ্যাকাউন্ট নিয়ে আমাদের ম্যাথ আছে এই চ্যাপ্টারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনের অ্যানসার আস্তে আস্তে শুরু করছি। আমাদের ফার্স্ট কোশ্চেনই ছিল হু ইজ আ ব্রোকার। নরমালি চিন্তা করে দেখেন তো, আমাদের ক্যাপিটাল মার্কেটে যখন ইনভেস্টররা ট্রেড করে, শেয়ার কেনা বেচা করে, তখন কিন্তু তারা ডিরেক্টলি সেটা ট্রেড করতে পারে না। ব্রোকারের হেল্প নিয়ে, ব্রোকারেজ হাউসের হেল্প নিয়ে তাদেরকে ট্রেড করতে হয়, তাই না? তাহলে ব্রোকারের হাউসের হেল্পটা কিরকম? আমি একটা কোম্পানির শেয়ার পারচেজ করতে চাচ্ছি, তার মানে কোম্পানি হচ্ছে সেলার, আমি হচ্ছে বায়ার। মানে কোম্পানির সাথে কোম্পানির কাছ থেকে ওই শেয়ারটা কিনে দেওয়ার জন্য এই ইন্টারমিডিয়ারি হিসেবে যে পার্সন বা ইনস্টিটিউশন একটা ভাইটাল রোল প্লে করে, সেই পার্সন বা ইনস্টিটিউশনই হচ্ছে ব্রোকার। তাহলে ব্রোকার হচ্ছে হয় অ্যান ইন্ডিভিজুয়াল, না হলে অ্যান ইনস্টিটিউশন, যার ফাংশন কি বায়ার এবং সেলারের মধ্যে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে শেয়ার ট্রেড করে দেয়া। তো দেখেন, আমি মনে হয় সেটাই এখানে লিখেছি। ব্রোকার ইজ আ পার্সন অর অর্গানাইজেশন that mediates the buying and selling of shares in the capital market. তাহলে ক্যাপিটাল মার্কেটে শেয়ার বাই এবং সেল করার ক্ষেত্রে ইন্টারমিডিয়ারি হিসেবে যে পার্সন বা ইনস্টিটিউশন রোল প্লে করে সেই হচ্ছে ব্রোকার। আমরা বলি না ব্রোকারেজ হাউসের হেল্প নিয়ে আমরা শেয়ার ট্রেড করছি, তাহলে যদি বলি ব্রোকারেজ হাউসের হেল্প নিয়ে আমরা শেয়ার ট্রেড করছি, তাহলে ওটা হচ্ছে একটা ইনস্টিটিউশন। আর যদি বলি ওই হাউসে থাকা ব্রোকারের হেল্প নিয়েছি, তাহলে ব্রোকার ইজ অ্যান। আই হোপ মাস্টার্স লেভেলে আপনাদেরকে আমার এতটা বলতেও হবে না, কারণ আমার থেকে আপনারা আরো ভালো জানেন। তারপরও যদি আপনাদের আমার লেকচার নিয়ে বা কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে, অবভিয়াসলি আপনারা আমার সাথে ওভার ফোনে, থ্রু টেক্সট কিংবা থ্রু মেসেঞ্জার কিংবা যে কোনো উপায়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে মিস নেক্সট ক্লাসে এটা আবার রিপিট করেন, আমাদের কনসেপচুয়াল প্রবলেম আছে, অ্যান্ড আমি অবশ্যই সেটা রিপিট
করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। বাট এই মাস্টার্স লেভেলে হিসেবে আপনাদের কাছে এসে আমার মাস্টার্স লেভেলে এসে আপনাদের কাছে আমার আহ্বান, প্লিজ কনসেপ্ট ক্লিয়ার না করে সামনের দিকে আগাবেন না, কারণ আপনারা ইন ফিউচার জব মার্কেটের ফাইটার হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করবেন। আচ্ছা আসেন আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 2 তে। হাউ মেনি টাইপস অফ ব্রোকার অ্যাকাউন্টস এন্ড হোয়াট আর দে? কত ধরনের ব্রোকার অ্যাকাউন্ট আছে এবং সেগুলো কি কি? আসেন শিখি। There are main 4 types of broker accounts. They are cash account, margin account, asset management account, wrap account. 4টা অ্যাকাউন্ট বলেছে, ক্যাশ অ্যাকাউন্ট, দেন হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট, এরপরে বলেছে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এন্ড ফাইনালি হলো wrap account. আমরা কি ডিটেইলস জেনে নিই যে অ্যাকাউন্টগুলো কি কি। ক্যাশ অ্যাকাউন্ট বলা হচ্ছে এটা এমন একটা ব্রোকার অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টের থ্রুতে আমি শেয়ার কেনাবেচা করতে পারবো, বাট ইন ক্যাশ, নট ইন অন অ্যাকাউন্ট। তার মানে কি বলেছি, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা ব্রোকার অ্যাকাউন্ট যার থ্রুতে একজন ইন্ডিভিজুয়াল বা একটা ইনস্টিটিউশন শেয়ার ট্রেড করতে পারবে, বাট ইন ক্যাশ। দেখেন আমি তাই লিখেছি, a broker account through which an account holder can only buy and sell securities in cash is called a cash account. তাহলে যে ব্রোকার অ্যাকাউন্টের ইউজ করে একজন অ্যাকাউন্ট হোল্ডার কেবলমাত্র তার শেয়ার বাই এবং সেল করতে পারে ইন ক্যাশ, নগদে, কোনো বাকিতে না, সেই ব্রোকার অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। আমাদের দেখেন সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট, জাস্ট উল্টাটা, ক্যাশে না বাকিতে। দেখেন কি বলেছে, a margin account is a broker account against which the account holder receives a loan facility from the brokerage institution in case of purchase of share securities. ক্লিয়ার করছি, সাপোজ আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, আপনি জানতে পেরেছেন গ্রামীণ ফোন কিছু শেয়ার ছাড়তে যাচ্ছে, এই শেয়ারগুলো কিনতে আপনার প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। আপনার অ্যাকাউন্টে আছে কত? 50,000। এই শেয়ারগুলো যদি আপনি কিনতে পারেন বা ধরতে পারেন একবার, আপনি বেশ লাভবান হবেন। এবার আপনি কি করলেন, আপনি ব্রোকারেজ হাউসে গেলেন, গিয়ে সেখানে বললেন যে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, বাট আমার 1 লাখ টাকা লাগবে এই শেয়ারগুলো পারচেজ করতে। তাহলে দেখ তখন ব্রোকারেজ হাউস কি করলো জানেন, আপনার অ্যাকাউন্টে 50,000 আছে, ওই টাকাকে তারা সিকিউরিটি মানি হিসেবে শো করে, জাস্ট ওই যে আপনাদের কি বলা যায় ব্যাংক ওভারড্রাফট আছে না, ব্যাংক জমাতে রিপোর্ট, সেটার মতো। অ্যাকাউন্টে মিনিমাম একটা ব্যালেন্স থাকতে হবে, ওই ব্যালেন্সটা যদি থাকে তাহলে আপনার যে পরিমাণ লোনের প্রয়োজন সেই পরিমাণ লোন দিয়ে তারা আপনাকে শেয়ার কিনিয়ে দেবে। ইন ফিউচারে ওই শেয়ারগুলো সেল করে বা ইন ফিউচার একটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে আপনি অবশ্যই সেই ব্রোকারেজ হাউসকে সেই লোন নেওয়া টাকাটা ফেরত দিয়ে দেবেন। এটাই হচ্ছে মার্জিন অ্যাকাউন্টের বৈশিষ্ট্য। তো দেখেন এখানে তাই লিখেছে, a margin account is a broker account against which the account holder receives a loan facility from the brokerage institution in case of purchase of share securities. তাহলে আমি আশা করছি এ আর বি নিয়ে কারো কোনো প্রবলেম নাই। বিটা আমি আরেকবার একটু বলছি, মার্জিন অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা ব্রোকার অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্রোকারেজ হাউসের কাছ থেকে লোন নিয়ে শেয়ার পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটা ব্যালেন্স ওই অ্যাকাউন্টে থাকতে হবে। এক এক ব্রোকারেজ হাউসের মিনিমাম ব্যালেন্সের ডিমান্ড এক এক রকম, সেক্ষেত্রে স্পেসিফিক কিছু বলা যায় না। আবার এটা ডিপেন্ড করে কিসের উপরে জানেন, যে আপনি কত টাকা শেয়ার কিনছেন, তার এগেইনস্টে মিনিমাম ব্যালেন্স কত টাকা থাকতে হবে, তার উপর ডিপেন্ড করে যে মিনিমাম ব্যালেন্সটা কত হবে। আই হোপ এ এবং বি নিয়ে আপনাদের কারো প্রবলেম হচ্ছে না। আই উড লাইক টু পয়েন্ট নাম্বার সি, আই উড লাইক টু গো টু দ্য পয়েন্ট নাম্বার সি, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। এখানে কি বলেছে জানেন, যে অ্যাকাউন্টের ব্রোকারেজ হাউসের সাথে আপনি ট্রানজাকশন করবেন মানেই হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওদের সাথে সম্পর্ক মানে ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো বলা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে দ্যাট টাইপ অফ ব্রোকার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে একজন অ্যাকাউন্ট হোল্ডার ব্রোকারেজ হাউসের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস। তো দেখেন কি বলেছে, ইট ইজ সাচ আ ব্রোকার অ্যাকাউন্ট এগেইনস্ট হুইচ দ্য অ্যাকাউন্ট হোল্ডার ইজ প্রোভাইডেড উইথ ভ্যারিয়াস সার্ভিসেস অ্যাজ পার দ্য রুলস অফ দ্য সিকিউরিটিজ মার্কেট। তাহলে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্রোকারেজ হাউসের কাছ থেকে বিভিন্ন ধরনের সেবা নেবেন, সেই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট।
এবার আপনাদের মাথায় কোশ্চেন ঘুরছে না যে আমরা যদি ব্রোকারেজ হাউসের কাছ থেকে সার্ভিস বা সেবা নেই, তার এগেইনস্টে আমাদের কি কোনো পেমেন্ট করতে হবে না? অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, এবং সেই পেমেন্টটা যে অ্যাকাউন্টের মাধ্যমে করবেন সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে র‍্যাপ অ্যাকাউন্ট। এই ছিল আমাদের 4 নাম্বার পয়েন্ট। দেখেন র‍্যাপ অ্যাকাউন্ট। তাহলে অ্যাসেট অ্যাকাউন্টটা কি? যে অ্যাকাউন্টের মাধ্যমে একটা ব্রোকারেজ হাউসের কাছ থেকে আপনি অ্যাকাউন্ট হোল্ডার ডিফারেন্ট টাইপস অফ সার্ভিস রিসিভ করবেন, সেই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। আর এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের থ্রুতে আপনি ডিফারেন্ট টাইপস অফ সার্ভিসেস নিচ্ছেন, তার এগেইনস্টে অবভিয়াসলি আপনি অ্যাকাউন্ট হোল্ডার ওই ব্রোকারেজ হাউসকে কিছু কস্ট বা কমিশন পে করবেন বা সার্ভিস চার্জ পে করবেন। যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তাকে সার্ভিস চার্জ পে করবেন তাকে বলা হচ্ছে র‍্যাপ অ্যাকাউন্ট। দেখো কি বলেছে, দ্য অ্যাকাউন্ট থ্রু হুইচ ডিফারেন্ট সার্ভিস চার্জেস আর কালেক্টেড বাই দ্য ব্রোকারেজ ফার্ম from its different account holders is called wrap account. আমি এই চারটা আরেকবার একটু ব্রিফ দিয়ে দেই, কারণ অনেকে আছে যে ক্যাচ করতে পারছে না বা একটু হয়তো লেটে এসেছেন, আমার কয়েকটা পয়েন্ট মিস করেছেন, আমি তাদের জন্য বলছি। আর অ্যাকাউন্ট হচ্ছে 4 রকমের হতে পারে। একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট, এরপরে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এরপরে হচ্ছে র‍্যাপ অ্যাকাউন্ট। তো বলা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে এমন এক ধরনের ব্রোকার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট ইউজ করে আপনি অ্যাকাউন্ট হোল্ডার অনলি ক্যাশে লেনদেন করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। আর মার্জিন অ্যাকাউন্ট বলা হচ্ছে এটা এমন একটা ব্রোকার অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি ব্রোকারেজ হাউসের কাছ থেকে লোন ফ্যাসিলিটি পাবেন শেয়ার ট্রেড করার জন্য। তবে এক্ষেত্রে অবশ্যই ওই অ্যাকাউন্টে আপনার মিনিমাম একটা ব্যালেন্স থাকতে হবে, জিরো ব্যালেন্স থাকা যাবে না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে বলা হচ্ছে এটা এমন একটা ব্রোকার অ্যাকাউন্ট যার মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডার এই ব্রোকারেজ হাউসের কাছ থেকে বা ব্রোকারদের কাছ থেকে ডিফারেন্ট টাইপস অফ সার্ভিস অফ ফ্যাসিলিটি রিসিভ করে থাকে। আর এই ফ্যাসিলিটির এগেইনস্টে আপনি অ্যাকাউন্ট হোল্ডার ওই ব্রোকারেজ হাউসকে যে কস্ট বা সার্ভিস চার্জ পে করবেন, এটা যে অ্যাকাউন্টের মাধ্যমে পে করবেন সেটাকে বলা হয় র‍্যাপ অ্যাকাউন্ট। আই হোপ এবার ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে হোয়াট ইজ আন্ডাররাইটিং। আমি একটু কোশ্চেনের পেজটা দেখাচ্ছি, দেখেন। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ আন্ডাররাইটিং, আর কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ সিন্ডিকেশন। শুরু করছি। আন্ডাররাইটিং মানে হচ্ছে আপনি কোন একটা ইনস্টিটিউশন বা আপনি একজন ব্রোকার, আপনি কোন একটা প্রতিষ্ঠানের বা কোন একজন ইনভেস্টরের শেয়ার ট্রেড করার দায়িত্ব নিয়ে নিলেন। এই দায়িত্ব নেওয়াটাকে বলা হচ্ছে আন্ডাররাইটিং। দেখেন কি লিখেছে, আন্ডাররাইটিং ইজ দ্য টেকিং রেসপন্সিবিলিটি ফর দ্য সেল অফ শেয়ারস অর সিকিউরিটিজ অফ অ্যান অর্গানাইজেশন। কোনো একটা প্রতিষ্ঠানের শেয়ার সিকিউরিটি সেল করে দেওয়ার রেসপন্সিবিলিটি নেয়ার কাজটাকে বলা হয় আন্ডাররাইটিং। আর যে এই রেসপন্সিবিলিটিটা নেয় তাকে বলা হয় আন্ডাররাইটার। ঠিক আছে, আমি আবারো বলছি, কোন একটা ইনস্টিটিউশনের শেয়ার সিকিউরিটি সেল করে দেওয়ার রেসপন্সিবিলিটি নেয়াকে বলা হয় বাই বা সেল করে দেওয়া, বিশেষ করে সেল করে দেওয়ারই রেসপন্সিবিলিটি নেয়াকে বলা হয় আন্ডাররাইটিং। আর যারা এই রেসপন্সিবিলিটি নেয় তাদেরকে বলা হয় আন্ডাররাইটার। এবার দেখেন কোশ্চেন নাম্বার 4 এ বলেছে হোয়াট ইজ সিন্ডিকেশন। সিন্ডিকেট গ্রুপ বুঝছেন? সিন্ডিকেট গ্রুপ মানে হচ্ছে কয়েকজন ব্যক্তি বা প্রতিষ্ঠান মিলে একত্রিত হয়ে একটা গ্রুপ করবে, গ্রুপ করে তারা একটা ডিসিশন নেবে, যে ডিসিশনটাকে তারা বাস্তবায়ন করবে বা তারা একটা কাজ করবে। ঠিক আছে, তো এই কাজটাকে বলা হয় হচ্ছে সিন্ডিকেশন। দেখেন, syndication refers a group of individuals or organizations. Syndication refers to কি বলেছে, a group of individual কিংবা a group of organization making a joint effort to undertake some specific duty or carry out specific transactions or negotiations. তাহলে সিন্ডিকেশন হতে পারে একটা গ্রুপ অফ পিপল কিংবা একটা গ্রুপ অফ অর্গানাইজেশন যারা একত্রিত হয়ে কোন একটা নির্দিষ্ট কাজ বা কোন একটা নির্দিষ্ট লেনদেনকে সম্পন্ন করে। এরপর দেখেন আর একটু ক্লিয়ার করি, যেমন ধরেন এই যে পেঁয়াজ ব্যবসায়ীরা বলে না সিন্ডিকেট গ্রুপ, ইচ্ছে করে দাম বাড়িয়ে দিয়েছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে মানে কি জানেন, ব্যবসায়ীরা একত্রিত হয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে, তাদের এই কাজটাকে বলা হয় সিন্ডিকেশন। আচ্ছা, তারা যেই কাজই করুক একত্রিত হয়ে তাদেরকে বলা হয়, আর তারা হচ্ছে সিন্ডিকেট গ্রুপ, আর তাদের কাজটাকে বলা হয় সিন্ডিকেশন।
এরপরে আসেন সিন্ডিকেটেড ফাইন্যান্স মানে কি। সিন্ডিকেটেড ফাইন্যান্স এর ডেফিনিশন আমি এখানে লিখিয়ে দিয়েছি, ইংলিশটা পড়ার আগে আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিয়ে নিই। আমাদের কোশ্চেনটা ছিল সিন্ডিকেটেড ফাইন্যান্স, আপনারা একটু দেখে নেন। এই যে কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ মেন্ট বাই সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। এটার মানে হচ্ছে, সাপোজ পদ্মা সেতু, এটা একটা প্রজেক্ট না? এই প্রজেক্টে একটা ইনস্টিটিউশন বা একটা ইনস্টিটিউশনের পক্ষে টোটাল ক্যাপিটাল সাপ্লাই দেওয়া সম্ভব না। সম্ভব কি? কয়েকশো কোটি টাকার বিষয়। তাহলে এখানে ফাইন্যান্সিংটা কিন্তু কোনো একটা স্পেসিফিক ইনস্টিটিউশনের পক্ষে সম্ভব না, কয়েকটা ইনস্টিটিউশন মিলে সেখানে ফাইন্যান্স করেছে। এই যে কয়েকটা ইনস্টিটিউশন মিলে কোনো একটা স্পেসিফিক প্রজেক্টে ফাইন্যান্স করেছে এবং প্রজেক্টটাকে তুলে দেওয়ার একটা এফোর্ট বা স্টেপ তারা নিয়েছে, এই টাইপের ফাইন্যান্সিংকে বলা হয় সিন্ডিকেটেড ফাইন্যান্স। দেখেন কি বলেছে, syndicated finance is one that is provided by a group of leaders to a specific borrower and is structured, arranged and administered by a bank as arranger. বুঝতে পেরেছি? তাহলে সিন্ডিকেটেড ফাইন্যান্স মানে হচ্ছে কোন একটা স্পেসিফিক প্রজেক্টে ইনভেস্টমেন্টের প্রয়োজন, কোন একটা স্পেসিফিক ইনস্টিটিউশনের পক্ষে এই লোন প্রোভাইড করা পসিবল না। তো তারা টু অর মোর ইনস্টিটিউশন একত্রিত হয়ে একটা গ্রুপ করে এরপরে ওই প্রজেক্টে তারা ইনভেস্ট করলো। এই গ্রুপটাকে বলা হয় সিন্ডিকেট গ্রুপ, আর তাদের এই সিন্ডিকেটেড হয়ে ফাইন্যান্স করাকে বলা হচ্ছে সিন্ডিকেটেড ফাইন্যান্স। আমি আশা করছি 1 থেকে 5 পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই। আমি তাহলে একটু সামনের দিকে আগাতে চাচ্ছি। আমার মনে হয় কি, সিন্ডিকেশন আর সিন্ডিকেটেড ফাইন্যান্স নিয়ে আরেকটু কথা বললে ভালো, তাই না? সিন্ডিকেশন বলতে বলা হয়েছে আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল কিংবা আ গ্রুপ অফ ইনস্টিটিউশন কি করে তারা জয়েন্ট এফোর্ট নিয়ে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। যেমন আমি একটু বলি, গত বছর কোরবানির সময়, কোরবানি ঈদের দিন হঠাৎ করে বিকালবেলা চামড়া সেল হলো না, পশুর চামড়া সেল হচ্ছিল না। এই সিচুয়েশনে গরু, খাসি, উট কোনোটারই চামড়া সেল হচ্ছিল না, তারা নিবে না, তাই না? এটা হয়েছিল না? আচ্ছা, এটার বিষয়টা কি জানেন? চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেশন করেছিল বা সিন্ডিকেট করেছিল, তারা সিন্ডিকেশন তৈরি করেছিল। সিন্ডিকেশন তৈরি করেছিল এরকম যে আমরা কেউই এই চামড়া নিব না। তাহলে দেখেন, এই যে তারা একত্রিত হয়ে একটা জয়েন্ট এফোর্ট নিল কোন একটা নির্দিষ্ট স্বার্থ কি বলে বা কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য। এই যে তারা একটা গ্রুপ করলো এবং গ্রুপ করে তারা জয়েন্ট এফোর্ট নিয়ে বসে থাকলো যে আমরা যা করবো একই রকম করব, এই ধরনের গ্রুপকে বলা হচ্ছে সিন্ডিকেশন। আর এই যে গ্রুপ অফ পিপল, তাদের প্রত্যেককে বলা হয় সিন্ডিকেটর, আর তাদের এই গ্রুপটাকে বলা হয় সিন্ডিকেট গ্রুপ। সিন্ডিকেট গ্রুপ যে কাজটা করে সেটাকে বলা হয় সিন্ডিকেশন। আর এই সিন্ডিকেট গ্রুপ মনে করেন যে কোনো কয়েকটা ইনস্টিটিউশন একত্রিত হয়ে যদি কোথাও কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করে, যে আমার একার পক্ষে সম্ভব না, আসলে আমরা 5 জন মিলে এখানে ইনভেস্ট করি, এখানে লোন প্রোভাইড করি, এই টাইপের ফাইন্যান্সিংকে বলা হয় সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। ঠিক আছে? আশা করছি এখন আর সমস্যা হওয়ার কথা না। আগাবো সামনের দিকে, আসেন এগিয়ে যাই, তারপরে প্রবলেম হলে অবশ্যই আমাকে আস্ক করবেন। কোশ্চেন নাম্বার 6টা কি, এখানে অ্যানসার দেখার আগে একবার একটু আপনারা নিচে দেখে নেন। 6 আর 7 একটু একসঙ্গে দেখেন। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে হোয়াট ইজ সেকেন্ডারি মার্কেট। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে হোয়াট ডু মিন বাই আ ব্রোকারেজ ফার্ম। মার্কেট আর হলো হোয়াট ডু মিন বাই আ ব্রোকারেজ ফার্ম। সেকেন্ডারি মার্কেটটা কি মনে করে দেখেন তো। ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হলো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের ক্লাসিফিকেশনে দুই ধরনের ক্যাপিটাল মার্কেট আছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। মনে পড়েছে কিনা আপনাদের? তো সেখানে প্রাইমারি মার্কেটটা ছিল এরকম যে যেই ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা ইনস্টিটিউশন ফার্স্ট টাইম তাদের নিউলি ইস্যুড শেয়ার অর্থাৎ তাদের ইস্যুকৃত আইপিও গুলোকে প্রথমবারের মতো পাবলিকের কাছে সেল করে, সেই মার্কেটটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। আমি আবার বলছি, প্রাইমারি মার্কেট হচ্ছে সেই ক্যাপিটাল মার্কেট যে মার্কেটে একটা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত নিউলি ইস্যুড শেয়ার বা আইপিও গুলোকে ফার্স্ট টাইম পাবলিকের কাছে ট্রেড করা হয়, সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। আর প্রাইমারি মার্কেট যখন আইপিও গুলো ট্রেড করা হয় তখন সেগুলোকে ইনভেস্টররা পারচেজ করে নেয় না,
নেয়ার পর সেগুলোকে অ্যাগেইন যে ক্যাপিটাল মার্কেটে ট্রেড করা হয় সেই ক্যাপিটাল মার্কেটটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো দেখেন, secondary market is a capital market where the IPOs are retraded such as Dhaka Stock Exchange, Chittagong Stock Exchange. আর তো ক্লিয়ার করি, একটা কোম্পানি যখন আইপিও সেল করে তখন কিন্তু আইপিও গুলোকে ওরা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে সেল করে। এই যে কমার্শিয়াল ব্যাংকে তারা আইপিও গুলো সেল করছে ওটা হচ্ছে প্রাইমারি মার্কেট। তো কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে যখন আপনারা আইপিও কিনলেন, আইপিওটা পাওয়ার পরে এটা দাম বেড়ে গেলে আপনারা আবার সেল করে দেন না? যারা শেয়ার বিজনেস নিয়ে ঘাটাঘাটি করেন, আমি তাদের জন্য বলছি। আপনারা যখন এই আইপিও গুলোকে সেল করবেন তখন কোথায় করবেন? শেয়ার মার্কেটে গিয়ে সেল করেন না? এই মার্কেটটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট, where the IPOs are retraded again and again to the public or to the investor. তাহলে সেকেন্ডারি মার্কেট is that type of capital market where the IPOs are retraded. যেমন আমাদের দেশে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ইউএসএ তে আছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, জাপানে আছে টোকিও স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? আবার আছে শিকাগো স্টক এক্সচেঞ্জ, অনেকগুলো স্টক এক্সচেঞ্জ আছে। এরপরে আসে, what do you mean by a brokerage firm? ফার্ম বলেছে অবশ্যই এটা ইনস্টিটিউশন। তো বলা হচ্ছে ব্রোকারেজ ফার্ম হচ্ছে একটা ইনস্টিটিউশন যার কাজই হচ্ছে বায়ার আর সেলারের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তাদের শেয়ারগুলোকে ট্রেড করিয়ে দেয়া এবং তার এগেইনস্টে কমিশন রিসিভ করা। দেখেন সেটাই বলেছে, ব্রোকারেজ ফার্ম ইজ অ্যান ইনস্টিটিউশন দ্যাট অ্যারেঞ্জ ট্রানজাকশনস বিটুইন আ বায়ার অ্যান্ড আ সেলার ফর আ কমিশন when the deal is executed. তবে কমিশনটা কখন নেয়? যখন বায়ার এবং সেলারের মধ্যস্থতাকারী হিসেবে তার যে কাজটা করার কথা ছিল সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখনই, মানে আফটার দ্য ডিল ইজ এক্সিকিউটেড, তখনই সে কমিশনটা রিসিভ করছে। তাহলে ব্রোকারেজ ফার্ম বা ব্রোকারেজ হাউস হচ্ছে একটা ইনস্টিটিউশন। আমি বারবার এই জন্য বলছি, ক্লাসে থাকলে তো দেখা যায় যে আমি কোশ্চেন করি, কনসেপ্ট ক্লিয়ার, কারো কিছু বলার আছে, তখন আপনার দেখা যায় একজন হাত তোলেন, বলার পরে আরেকজন আবার বলেন যে মিস আবার একটু বলেন। তো এরকম তো কোনো অপশন এখানে নাই, এই কারণে আমি একটু একবার করে রিপিট করছি। আই হোপ আপনাদের কোনো প্রবলেম নেই। তাহলে আমি যেটা বলছিলাম, ব্রোকারেজ ফার্ম হচ্ছে একটা ইনস্টিটিউশন যার কাজই হলো বায়ার এবং সেলারের ইন্টারমিডিয়েট কাজ করে তাদের শেয়ারগুলোকে ট্রেড করিয়ে দেওয়া, and after and when the deal is executed, সে কমিশন রিসিভ করবে এই ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করার একটা চার্জ হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমাদের লাস্ট কোশ্চেন, আজকের দিনের জন্য লাস্ট কোশ্চেন, এর বেশি আমরা আগাবো না। এটা বলেছে হলো, দেখেন কোশ্চেন নাম্বার 8, ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ আ ব্রোকার। এই যে আমরা বলি ব্রোকারেজ হাউস বা ব্রোকার আমাদের জন্য কাজ করে, এরা কি শুধুই শেয়ার লেনদেন করে নাকি আরো কোনো ফাংশন তাদের আছে? এটা একটু আমাদের জানা উচিত। আসেন একটু দেখি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ আ ব্রোকার। একজন ব্রোকারের কি কি অ্যাক্টিভিটিস আছে? প্রথমে বলেছে কি, টু হেল্প ইন পারচেজ অ্যান্ড সেল অফ শেয়ারস। একটা ব্রোকারেজ হাউস কিংবা একজন ব্রোকারের মেইন টাস্ক বা মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে সে বায়ার এবং সেলারের ইন্টারমিডিয়ারি হয়ে একটা রোল প্লে করবে। এই রোলটা প্লে করতে গিয়ে সে শেয়ার পারচেজ অর সেল করে দিবে। সেক্ষেত্রে সে সেলারের পক্ষ হয়ে সেল করবে, বায়ারের পক্ষ হয়ে পারচেজ করবে। কিভাবে? সাপোজ বেক সিম্পল কিছু শেয়ার আমি পারচেজ করতে চাচ্ছি, আমি একটা ব্রোকারেজ হাউসের সঙ্গে যোগাযোগ করলাম, এক্স ওয়াই ব্রোকারেজ হাউস, সে হাউসের সাথে যোগাযোগ করলাম, আমি বেক সিম্পল 50টা শেয়ার কিনতে চাচ্ছি। এবার তারা কি করলো দেখেন, এবার তারা যে কাজটা করলো সেটা হচ্ছে, এবার সে কি করলো সেটা হচ্ছে সে বেক্সিমকোর সাথে যোগাযোগ করবে, অর্থাৎ ওই ব্রোকারেজ হাউস বেক্সিমকোর সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে বেক্সিমকো থেকে 50টা শেয়ার পারচেজ করে নিবে, নিয়ে এবার আমার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আমাকে সে শেয়ারগুলো বুঝিয়ে দিবে। তাহলে দেখেন আমার বেক্সিমকোর সাথে কোনো যোগাযোগ নাই, বেক্সিমকোর আমার সাথে যোগাযোগ নাই, সে আমাদের দুজনের ইন্টারমিডিয়ারি হিসেবে রোল প্লে করে বেক্সিমকোর কাছ থেকে শেয়ার পারচেজ করে এনে আমার কাছে সেটা সেল করে দিল। এটা হচ্ছে তার মেইন ফাংশন, টু হেল্প ইন পারচেজ এন্ড সেল অফ শেয়ারস।
তবে এর জন্য অবশ্যই আমাকে একটা ব্রোকারেজ হাউসে ব্রোকার অ্যাকাউন্ট থাকতে হবে। ওই যে বলেছিলাম না, হয় ক্যাশ অ্যাকাউন্ট, না হলে মার্জিন অ্যাকাউন্ট, না হলে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, নইলে র্যাপ অ্যাকাউন্ট। র্যাপ অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে, কারণ হচ্ছে আমি যেহেতু ব্রোকারেজ হাউসের কাছ থেকে কোনো না কোনো সার্ভিস নিচ্ছি, তার মানে কি সার্ভিসের এগেনস্টে আমাকে কস্ট পে করতে হবে। তো অবশ্যই আমার র্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। এছাড়া আমি আরো যে অ্যাকাউন্ট ইউজ করি। পয়েন্ট নাম্বার বি, প্রোভাইডিং রিকোয়ার্ড ইনফরমেশন টু ইটস ক্লায়েন্টস। দেখবেন অনেকেই আপনাদের পরিচিত যারা শেয়ার ব্যবসায়ী একটু পর পর ফোন দেয়, ফোন দিয়ে বলে হ্যাঁ কত কত বাড়লো, কত কমলো, এই যে কোশ্চেন গুলো করে না, এগুলো কিন্তু ব্রোকারেজ হাউসের সাথে এদের যোগাযোগ থাকে। ওদের বলাই আছে, ওরাও জানে যে যখন তখন ফোন আসবে ওদেরকে অ্যান্সার দিতে হবে, এই জন্য ওদেরকে কমিশন পে করা হয়, ঠিক আছে। তখন ওরা যেটা করে, ওরা বলে যে হ্যাঁ এইটার দাম তো এত হয়ে গেছে, আপনি ওইটা দেখতে পারেন, ওটার দাম কিন্তু ভালো আছে, ওটা কিনলে আপনি ঠকবেন না, কিংবা এটা একটু পরে কিনেন, কিছুদিন পরে এটার দাম ফল করলে আপনি কিনে ফেলেন। এবং কারণ হচ্ছে দাম ফল করলে সবাই যখন কিনবে, তার মানে কি এটা মার্কেটে এটা বেশ মোটামুটি পপুলার হয়ে গেছে, এবং তখন পরবর্তীতে এটা সেল করতে গেলে ভালো কস্ট পাওয়া যাবে। এই যে ব্রোকারেজ হাউস আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করলো, এটাও তাদের একটা অ্যাক্টিভিটিস, যে প্রোভাইডিং রিকোয়ার্ড ইনফরমেশন টু ইটস ক্লায়েন্টস। এরপরে দেখেন পয়েন্ট নাম্বার সি, প্রোভাইডিং ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাডভাইস। ব্রোকারেজ হাউস যে কেবলমাত্র আমাদের শেয়ার পারচেস করে, শেয়ার ট্রেড করে দেয় তা কিন্তু না। মাঝে মাঝে ওরা বলে যে সামনে অমুক কোম্পানি আইপিও ছাড়বে, আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ মার্কেটে তাদের এই পজিশন আছে, হয়তো ইনভেস্ট করলে আপনি বিশাল একটা অ্যামাউন্ট এখানে গেইনারও হবেন। আবার বলতে পারে যে অমুক কোম্পানি একটা কিছু আইপিও ছাড়তে যাচ্ছে, কিনেন না, কারণ ওদের আইপিও তেমন একটা ডিমান্ড নাই, কারণ কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। এই যে আপনাকে ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাডভাইস দিল, এটাও কিন্তু ব্রোকারেজ হাউসের একটা টাস্ক। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে অ্যাডভাইস দিলে ব্রোকারেজ হাউসের লাভ কি, শুধুই কি মাত্র এরা অ্যাডভাইজরি সার্ভিস থেকে কমিশন পাচ্ছে এটা, নাকি আর কোনো মোটিভ আছে? বিষয়টা হচ্ছে, ওরা যখন আপনাকে অ্যাডভাইজরি সার্ভিস দিবে, ফার্স্ট অফ অল তার জন্য তো একটা চার্জ তারা নিচ্ছে। সেকেন্ড অফ অল, ওখানে যদি এই ব্রোকারেজ হাউসের থ্রুতে আপনি ইনভেস্ট করেন, ওরা কমিশন পাবে না? পাবে তো। তো এটাই হচ্ছে ফ্যাক্ট যে ওরা আপনাকে প্রফিটেবল সেক্টরগুলোতে ইনভেস্টমেন্টের জন্য অ্যাডভাইস প্রোভাইড করবে, এটা হচ্ছে ওদের ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। পয়েন্ট নাম্বার ডি, টু হেল্প ইন ওপেনিং আ বিও অ্যাকাউন্ট। এই বিও অ্যাকাউন্ট নিয়ে আমি একটু কথা বলবো, কারণ আমাদের ভদ্রলোকেরা বিও অ্যাকাউন্ট চিনলেও অনেক ভদ্র মহিলারা আছেন যারা বিও অ্যাকাউন্ট চিনেন না। বিষয়টা হচ্ছে, যখনই আপনি শেয়ার কেনাবেচা করতে যাবেন, পারচেস করতে যাবেন, ফার্স্ট অফ অল আপনার একটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। এই বিও অ্যাকাউন্টটাই হচ্ছে শেয়ার লেনদেন করার অ্যাকাউন্ট। এই বিও অ্যাকাউন্ট খোলার সিস্টেম হচ্ছে, ফার্স্ট অফ অল একটা নির্দিষ্ট ব্যাংকে কোম্পানিগুলো যখন শেয়ার ট্রেড করে, তখন কিন্তু ওরা বলে দেয় যে কোন ব্যাংকের থ্রুতে ওরা ট্রেড করবে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট একটা ব্যাংকে, বাণিজ্যিক ব্যাংকে আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। একটা সেভিংস অ্যাকাউন্টের এগেইনস্টে দুটো বিও অ্যাকাউন্ট ওপেন করা যায়। তাহলে সবার আগে আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, খুললে পরে ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দুটো বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন এই যে বিও অ্যাকাউন্ট খোলা একটা ঝামেলাপূর্ণ কাজ, সবাই কিন্তু ব্যাংকে গিয়ে লাইন ধরে এই বিও অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা করতে চায় না, আগে করতে হতো। তো এক্ষেত্রে হয় কি, আপনাকে এখন আর কোনো কিছুই করতে হয় না, ব্রোকারেজ হাউসের সাথে ব্যাংকের যোগাযোগ থাকে। ব্যাংক শুধু, ব্রোকারেজ হাউস শুধু আপনাকে ফর্মটা দিয়ে বলবে আপনি ফিল আপ করে দেন, এখানে এখানে সাইন করে দেন, কিংবা আপনার ইনফরমেশন দিয়ে এখানে এখানে সাইন করে দেন, আমরা সবকিছু ফিল আপ করে বিও অ্যাকাউন্ট খুলিয়ে নিচ্ছি। মনে রাখবেন যেহেতু এটা অ্যাডভাইজরি সার্ভিস, সরি, মনে রাখবেন যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ব্রোকারেজ হাউস আর ব্রোকার, অবশ্যই তার এগেনস্টে ওরা সার্ভিস চার্জ ডিমান্ড করে। মনে রাখবেন ব্রোকার যদি এক পা হেঁটেও সামনে যায় আপনার জন্য, তার জন্য চার্জ দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর এগেইনস্টেই সার্ভিস চার্জ উইল বি গিভেন। আশা করছি এই কয়টা পয়েন্টে আপনাদের প্রবলেম হয়নি। নেক্সট পয়েন্ট দেখেন তাহলে, অ্যারেঞ্জিং ট্রেনিং ফর ভ্যারিয়াস পার্টিস পার্টিসিপেটিং ইন দ্য সিকিউরিটি মার্কেট। ব্রোকারেজ হাউস আরেকটা যেটা করে, অনেক সময় অনেক নতুন ইনভেস্টররা এসে হাজির হয়। সাপোজ আমি একটা স্টুডেন্ট, সরি আমি একজন স্টুডেন্ট, আমার বয়স হচ্ছে 20-22 বছর, আমার কাছে ফান্ড আছে, বাট শেয়ার লেনদেনের ক্ষেত্রে আমার তেমন নলেজ নাই। ইন দ্যাট কেস এই ব্রোকারেজ হাউসগুলোর কাছে গেলে শেয়ার লেনদেনের জন্য ওরা লেনদেন করে দিবে, এটা প্রবলেম না। ওরা একটা সার্টেন টাইম পর পর ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্টও করে। আবার কখনো কখনো কিছু কিছু ব্রোকারেজ হাউস আছে
এগেনস্ট কস্ট ওরা ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে স্টুডেন্ট যারা কিনা ইন্টার্ন করছে কিংবা শেয়ার মার্কেট নিয়ে ঘাটাঘাটি করছে কিংবা যারা হচ্ছে ওই আর্টিকেল বা জার্নাল কিংবা রিপোর্ট তৈরি করতে চায় বেসড অন শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট, এক্ষেত্রে ট্রেনিং এর প্রয়োজন হয়। তো সেই ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্টও কিন্তু ব্রোকারেজ হাউসগুলো করে থাকে। আগের চাইতে আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটটা অনেকটা ইমপ্রুভ বা আপডেটেড হয়ে গেছে। এই যে ট্রেনিং গুলো পাচ্ছে ইনভেস্টররা, তারা ট্রেন আপ হয়ে গেছে, ট্রেন আপ হওয়ার কারণে তারা আরো বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ক্যাপিটাল মার্কেট বলেন, ক্যাপিটাল মার্কেটটা বেশ আপডেটেড হয়ে গেছে। এরপর দেখেন, না এই পয়েন্টটাতে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওরা ওদের ক্লায়েন্টদের জন্য কিংবা এক্সটার্নাল পার্টিদের জন্য কিংবা যদি কোনো ডিমান্ড থাকে সেই ডিমান্ড ফুলফিল করার জন্য ওরা ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে যেই ট্রেনিং এ ওরা বাইরে থেকে কিংবা ওদের ক্যাপিটাল মার্কেটের ভেতর থেকে এক্সপার্ট ধরে নিয়ে আসে যাদের অভিজ্ঞতা আছে। তারা এখানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, বিভিন্ন ধরনের টিপস দেয়, বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়, যেগুলো নিউ ইনভেস্টরদের জন্য খুবই হেল্পফুল। এরপর দেখেন, প্রোভাইডিং অনলাইন সার্ভিসেস। ব্রোকারেজ হাউসগুলোতে এখন আর ফিজিক্যালি যেতে হয় না, দরকার হচ্ছে একটা ল্যাপটপ, দরকার হচ্ছে একটা মোবাইল। দেখবেন ব্রোকারেজ হাউসে কিছু স্টাফ আছে, ওদেরকে অ্যাপয়েন্ট করাই হয়েছে সারাদিন ল্যাপটপ বা কম্পিউটারের ডেস্কটপের সামনে বসে থাকো, ট্রানজেকশন কোথায় কি হচ্ছে আপডেট ইনফরমেশন গুলো ওই স্ক্রিনে আসতে থাকবে। ওখান থেকে ওরা ক্লায়েন্টরা যদি ওভার ফোনে জানতে চায় ওভার ফোনে ওরা সার্ভিস গুলো দিবে, আবার ক্লায়েন্টরা যদি থ্রো অনলাইন সার্ভিস নিতে চায় সেক্ষেত্রে অনলাইন সার্ভিসও তারা প্রোভাইড করবে। ঠিক আছে, তো বলেছে যে ব্রোকারেজ হাউসগুলো এখন অনলাইন সার্ভিসও প্রোভাইড করছে। তো মূল কথা হচ্ছে যে ব্রোকার যারা, তারা যে অ্যাক্টিভিটিসে ফুলফিল পারফর্ম করুক না কেন প্রত্যেকটার এগেইনস্টে তারা কস্ট চার্জ করে। ঠিক আছে, কস্ট ছাড়া তারা কোনো কাজ করে না। আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে, স্টক এক্সচেঞ্জ সম্পর্কে একটু কম জানেন, আপনারা কিন্তু চাইলে ব্রোকারেজ হাউসে যোগাযোগ করে ছোটখাটো ট্রেনিং গুলো একটু পার্টিসিপেট করতে পারেন। বেশি না, আমার মনে হয় না 1000-1500 বা 500-700 বেশি এরা নেয়, রিসেন্ট আমার জানা নাই, তো 1000-এর উপরে হওয়ার কথা না। একটা ওয়ান ডে ট্রেনিং যদি আপনারা করে নিতে পারেন, আই হোপ একবারে খারাপ হবে না, অনেক কিছু আপনারা শিখে ফেলবেন সেখানে। এই যে ব্রোকারেজ হাউস, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, শেয়ার কিভাবে ডিল হচ্ছে, বিও অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা হচ্ছে, বিও অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করা হয়, একটা কোম্পানির শেয়ার ইস্যু করতে চাইলে সেক্ষেত্রে সিস্টেমটা কি, আপনি ইনভেস্টর কোন কোন সিচুয়েশনে, মার্কেটের কোন সিচুয়েশন দেখলে বা কোনো কোম্পানির শেয়ারের প্রাইস কেমন হলে আপনার সেটা পারচেস করা উচিত, কেমন হলে আপনার সেল করে দেওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা ওখানে ট্রেনিং থেকে অনেক কিছু শিখে ফেলতে পারবেন। সো আমি বলবো ছেলে মেয়ে যে যখনই সুযোগ পাবেন এই ট্রেনিং গুলো একটু পার্টিসিপেট করার চেষ্টা করবেন। তো যাই হোক, এরপরে দেখেন আমি শেষ করেছি আজকে 8 পর্যন্ত, আর বলেছিলাম এটাই আজকের জন্য আমাদের লাস্ট কোয়েশ্চেন। নেক্সট ক্লাসে আমি কোয়েশ্চেন নাম্বার 9 আর কোয়েশ্চেন নাম্বার 10 নিয়ে একটু ডিটেল কথা বলবো। কথা বলার পরে এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আমরা ফেস করব বা যে ম্যাথগুলো আমরা করব সেইগুলো রিলেটেড যত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে দিয়ে দিব। তাহলে আমার কাজ কি, কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10 এগুলো আমরা খুব ভালো করে শিখবো। 10টা একটু সময় নিয়ে শিখবো, যদিও সহজ। এরপরে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথমেটিক্যাল টপিক আছে, যতগুলো ম্যাথ রিলেটেড ফর্মুলা আছে, সব ফর্মুলাগুলো আপনাদের সিম্বল সহ দিয়ে দিব। যদি সময় পাই দু একটা ম্যাথ আমরা স্টার্টও করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, আপনারা আমার নেক্সট ক্লাসেই আপনারা ক্যালকুলেটর খাতা কলম সামনে নিয়ে বসবেন। আমি যখন এখানে ম্যাথ শো করব, আমি তো আপনাদেরকে নর্মালি কলেজে যদি আমি শিখাতাম তাহলে যেটা করতাম, বোর্ডে একটা একটা লাইন করতাম আর বলতাম বুঝতে পেরেছেন, এটা আমি এভাবে করেছি, ওটা আমি ওভাবে করেছি। তো এখানে হয়তো আপনার সামনে স্ক্রিনে টোটাল ম্যাথের সলিউশন সহ থাকবে, আমি হয়তো আপনাকে মুখে বলবো যে এইটা আমি এভাবে করেছি, ওটা আমি ওভাবে করেছি। এখন যখন আমি এটা বলতে থাকবো তখন যদি আপনারা একটু খাতার মধ্যে করে দেখেন যে হ্যাঁ আসলে আপনি বুঝেছেন কিনা, দেখবেন কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আশা করবো নেক্সট ক্লাস থেকে আপনাদের সবার হাতে ক্যালকুলেটর খাতা কলম সবকিছু রেডি থাকবে, আপনারা আমার সঙ্গে সঙ্গে ম্যাথ আঁকাবেন ইনশাল্লাহ। সমস্যা হওয়ার কথা না, কারণ মার্জিনের অঙ্ক তো, এটা আপনারা ওই সেকেন্ড ইয়ারে না হলেও আপনারা ফিনান্সে কখনো না কখনো করেছেন, মার্জিনের অ্যাকাউন্ট না করলেও মনে করেন জীবনে দেখেন নাই, আমি আপনাদেরকে ফার্স্ট করাবো, নো প্রবলেম। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর কাইন্ড কোঅপারেশন, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আজকের মতো আপাতত এখানেই শেষ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন,
প্রথম ওকে প্লিজ। সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।